Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সারা দুনিয়া থেকে আপনারা যারা দেখছেন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারাবত হোসেন বাবু আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হেডকোয়ার্টার ব্রঞ্চ ইন নিউ ইয়র্ক থেকে। আমি সবসময় ওয়াশিংটন থেকে করে থাকি, আজকে আমি নিউ ইয়র্কে অবস্থান করছি বলে আমি এখান থেকে হেডকোয়ার্টার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমাদের আজকে প্রাউড গেস্ট 2% is our leader, brother and community activist, Mr. Mesbah-Uddin, the proud president and founder of ASAL, Alliance of South Asian Labor, and our proud executive secretary, Mr. Karim Chaudhary, Mohammed Chaudhary from Staten Island. He is our national executive secretary for ASAL. Welcome, Mr. Karim Chaudhary, to our show today. Thank you. Thank you. I think our president is a little bit behind. When he joins, so we'll bring him to you guys, brothers and sisters from all over the world. Let's talk with Mr. Karim first. Mr. Karim Chaudhary will discuss regarding Bangladeshi flood issue. Number 2 is ASAL Convention in Washington, D.C. 2024, and also Democratic National Convention. আমরা জাস্ট দেখলাম 4 দিন চমৎকার ভাষণ দিলেন আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ফার্স্ট এন্ড ফিমেল প্রেসিডেন্ট আমাদের পেতে যাচ্ছে বলে আমার বিশ্বাস, কামালা হ্যারিস। সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করবো। মিস্টার করিম চৌধুরী, প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স। আমি অপেক্ষা করছি না, কারণ আপনি কথা মালা জানেন। ইউ ক্যান স্টার্ট উইথ ফ্লাড বাংলাদেশ। আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ, আমি কুমিল্লার ছেলে, আপনিও ফেনী চট্টগ্রামের ছেলে। সো আমরা যেহেতু ওই এলাকার লোক, আমরা যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করছি আজকের অনুষ্ঠান থেকে, বা যারা আহত হয়েছেন, যারা প্রবলেম আছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা একটা শান্তিপূর্ণ পরিবেশ তারা যেন ফিরে পান, সেজন্য আমরা দোয়া করছি আজকের অনুষ্ঠান থেকে। গো হেড মিস্টার করিম চৌধুরী, প্লিজ। ধন্যবাদ বাবু ভাই। প্রথমেই আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র জনতার যে বিপ্লব, বাংলাদেশে যে বিপ্লবের মধ্য দিয়ে একটি স্বৈর শাসকের পরিবর্তন হয়েছে, জনগণের মাঝে মুক্তির নিঃশ্বাস এসেছে, মুক্তির শান্তি আসছে, এবং জনগণের মাঝে যে একটা ইউনিটি দেখা দিয়েছে সেই ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে, সেটাকে আজকে দেখছেন যে বন্যার সারা দেশ যখন প্লাবিত, দেশের বিভিন্ন অংশ, অ্যাটলিস্ট 13টা জেলা যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলো, সেই ক্ষেত্রে ছাত্র জনতা যেভাবে সার্বিকভাবে মোকাবেলা করছে, এবং তার জন্য আমরা দেশবাসীকে, বিশেষ করে আমাদের যুব সমাজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা রইল। এবং আমরা যারা প্রবাসে বসবাস করছি, আমার একটা বিনীত অনুরোধ থাকবে সবার কাছে, প্রবাসীদের কাছে, নিজ নিজ এলাকায় মাঠ পর্যায়ে কর্মরত গ্রাসরুট লেভেলের ওয়ার্কার যারা রয়েছেন, তাদের সাথে একত্রে কাজ করে আন্দোলনের সময় যেভাবে আপনারা বিদেশে থেকে বা দেশে থেকে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সবাই মিলে আজকেও আমাদের যুব সমাজের হাতকে শক্তিশালী করে যে কোনো বিপদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি দুটো কথা বলবো আজকে। আপনি বলেছেন যে প্রথমেই বন্যার কথা বলতে, আমাদের অনেক লোক অনেক ধরনের বিপদে রয়েছেন, এবং অনেকেই আপনি দেখেছেন যে 13টি জেলাতে বন্যা বড় ধরনের ক্ষতিগ্রস্ত করে, তার ভিতরে ফেনী জেলা হলো যে একদম মারাত্মক পরিস্থিতি। ফেনী, নোয়াখালী এবং সিলেটের হবিগঞ্জ, সে সমস্ত এলাকায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এবং আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যারা মোহাম্মদ চৌধুরী, যে আমরা মিডিয়া থেকে জানতে পারছি যে বেশ ভালোভাবে বলছে অনেকেই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের অভ্যুত্থানের পর যে শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন, তারপরেই বন্যা হঠাৎ করে কি এটা কি ভারতীয় কোনো ষড়যন্ত্র কিনা, বা পার্শ্ববর্তী দেশের, বা আপনি তো অনেক নলেজ আপনার কাছে আছে, উই ওয়ান্ট টু নো ফ্রম ইউ অ্যাজ ওয়েল, প্লিজ। থ্যাংক ইউ। এই প্রশ্নটা অনেকেই বলছেন, জিজ্ঞাসা করছেন, তার সঠিক তথ্যটা আমরা জানার আগে আমি শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দেব, যেটা আপনারা জানেন, পাবলিক ইনফরমেশন। ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা যখন আমাদের ইন্টিম গভর্নমেন্ট হেডের সাথে দেখা করেছেন, তখন এটা বলেছেন যে এটা আপনি এই স্লুইস গেটগুলো যেহেতু ওভারফ্লো হচ্ছিল,
সেটা এখন আমাদের যারা পানি বিশেষজ্ঞ, যারা ড্যাম এক্সপার্ট, তারা হয়তো বলতে পারবেন উজানের পানি নিচের দিকে আসবে একটা স্বাভাবিক, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নোটিফাই করতে হয় যে কিন্তু আপনি তো বাংলাদেশি মেজরিটি দিয়ে বিদেশিরা অনেক আছে। আসালের আপনি এক্সিকিউটিভ সেক্রেটারি ফর ন্যাশনাল, আপনার ভিতরে তো অনেক লোক আছে যারা এই আমাদের বাংলাদেশি মেসেজটা কি ইন্ডিয়া কি আসলে বাঁধ খুলে দিয়েছে নাকি এটা প্রাকৃতিক বন্যা? এটা প্রাকৃতিক বন্যা তাদের, আমার ধারণা যেটা, আমার যে সমস্ত সোর্স থেকে আমি খবরগুলো পাচ্ছি, সেই সমস্ত জায়গায় তারা যদি বাঁধ খুলে দিতেই হয়, ড্যাম যদি ওপেন করতে হয়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি আছে। বাতি অঞ্চলের দেশগুলোকে যেখানে এফেক্ট করবে সেখানে নোটিফাই করার নিয়ম আছে এবং তাদের প্রস্তুতির পরেই তাদেরকে রিলিজ করা দরকার ছিল। সেই ক্ষেত্রে তারা হয়তো ভুল করেছে, কিন্তু আমি এখন পর্যন্ত জানি না যে এটার ইন্টেন্টটা কি ছিল। টু প্রটেক্ট দেয়ার ইন্টারেস্ট ইন আপওয়ার্ড, তারা ইন্ডিয়ান জায়গাগুলোতে, স্টেটগুলোতে, অথবা ইন্টেনশনালি টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ আওয়ার পলিটিক্যাল টার্মোয়েল এবং এই প্রশাসনের যে অপ্রস্তুত এখন তাৎক্ষণিকভাবে একটা বড় ধরনের বিপ্লবের পরে মাঠ পর্যায়ের প্রশাসন। আমি একটা জিনিস বলবো বাবু ভাই আপনাকে, মাঠ পর্যায়ের প্রশাসন বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট তাকে কোন রকম সহযোগিতা করছে না। আপনি জানেন গত 17 বছরে মাঠ পর্যায়ে প্রশাসনকে এমন ভাবে সাজানো হয়েছে এখনো সেখানে এই স্বৈর শাসকের প্রেতার তারাই চালাচ্ছে, যার ফলে কোনো ধরনের সহযোগিতা যাচ্ছে না, নামমাত্র ভাবে করছে। আমি সেই বিষয়ে আমাদের ইন্টিম গভর্নমেন্টের একটা সুন্দর এই দৃষ্টি আকর্ষণ করব যে মাঠ পর্যায়ে যে ধরনের তাৎক্ষণিকভাবে জনগণকে উদ্ধার করার জন্য, যান মাল রক্ষা করার জন্য যে অ্যাকশন নেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ের প্রশাসনকে সেটা দেখিনি। যার ফলে আমি সেই বিষয়ে আমাদেরকে পরবর্তী, আপাতত আমাদের সমস্যা মোকাবেলা করতে হবে, কিন্তু পরবর্তীতে যে সমস্ত জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক যারা উপযুক্তভাবে প্রশাসনকে ব্যবহার করে তাদের শক্তি সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করে নেই, যেন সেই বিষয়ে যে একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়, ইনভেস্টিগেশন করা হয়। তবে আপনার প্রশ্নের জবাবে আসবো, আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব সন্দেহের জনক ভাবে দেখছি। উজানের এত পানি একত্রে সাথে সাথে আসছে এবং সেটা কি মিস্টার চৌধুরী কিছু কিছু বাদ তো দেখাই যাচ্ছে সোশ্যাল মিডিয়া, তো ইউ ক্যান সি এভরিথিং নাও, নাথিং, ইউ ক্যানট হাইড এনিথিং নাউডেজ। সো দেখাচ্ছে যে বাদ উঠাচ্ছে, এটা কি অথেন্টিক নাকি? হ্যাঁ, এটা তো অথেন্টিক, তারা স্বীকারই করছে যে বাদ উঠাচ্ছে, বাদ পানি ছাড়ছে, এটা স্বীকার করছে কোন। কিন্তু যে জিনিসটা ভুল হয়েছে সেটা হলো যে প্রপার চ্যানেলে নোটিফাই করা হয় না বাতি অঞ্চলের দেশগুলোকে, এলাকাগুলোতে, যার ফলে সমস্যাটা সৃষ্টি হয়েছে। উই ডিড নট গেট চান্স টু রিলোকেট আওয়ার অ্যাসেটস এন্ড পিপল এন্ড অল দ্য হাউসহোল্ডস। আপনি জানেন যে ফার্ম ল্যান্ড গুলো সব পানিতে দোয়াইয়ে চলে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটা বাংলাদেশের অর্থনীতির প্রাণ, সেই ক্ষেত্রে সবকিছুই নিঃশেষ হয়ে গেছে ওই 13টা জেলাতে। আমি একটু টক শোতে ঢোকার আগে, আমাদের লাইভ টক শোতে আজকের আলাপনের, আমি রেডিও মিলেনিয়াম টিভির একটা অনুষ্ঠান আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি শনিবার দিন। আমি কয়েক জায়গায় কথা হচ্ছিল বাংলাদেশে যে পানির স্তরটা অনেকটা নেমে আসছে। ডু ইউ হ্যাভ এনিথিং অ্যাবাউট ইট? ইয়েস, ইট ইজ, পানির স্তর কিছুটা কমতে শুরু করেছে, ডিপেন্ড করবে যদি আর বৃষ্টি না হয়। যদিও আবহাওয়া পূর্বাভাস লোকালি বলা হচ্ছে যে এখনো বৃষ্টির সম্ভাবনা আছে আরো প্রায় 48 আওয়ার্স কিছু কিছু এলাকায়। একটু আগেই আমি কথা বলছিলাম ফেনী অঞ্চলের, 14 গ্রাম অঞ্চলের কিছু লোকের সাথে, তারা বলছে যে বৃষ্টি কিছুটা আছে, তবে পানির স্তর নিচে নামা শুরু হয়েছে। এবং সবচেয়ে সৌভাগ্যজনক খবর, আমি যে এলাকাতে মনিটরিং করতেছিলাম, আমার নিজ এলাকা, নিজ গ্রাম, সেখানে আপনার এই বিদ্যুৎ আসছে মাত্র 20 মিনিট আগে। এই অনুষ্ঠান শুরু হওয়ার এই 11:40-এ বিদ্যুৎ আসছে এবং কিছু কিছু সেল নেটওয়ার্ক শুরু হয়েছে। এবং আপনাকে একটা সুখবর দেই যে বিভিন্ন অঞ্চলে আপনার স্থানীয় স্বেচ্ছাসেবকরা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এমনকি আমার এলাকায়ও কয়েকটা গ্রামের যে শেল্টার, সেখানে এই 1100 লোকজনের আশ্রয় নিয়েছে এবং সেখানে আমি নিজে একান্তভাবে আজকে কয়েকদিন ধরে, প্রথমে শুরু থেকে ব্যক্তিগতভাবে আমি জড়িত মনিটরিং এর সাথে। এবং সেইখানে এই আমি আশ্চর্যান্বিত, আমাদের যুব সমাজ, আমাদের ইয়াংস্টার্স, হাউ দে আর ম্যানেজিং দ্যাট কাইন্ড অফ সিরিয়াস ডাইজেস্টার। আপনি শুনে আশ্চর্য হবেন যে ছেলেবেলেরা একত্রিত হয়ে, যেখানে সমস্ত গ্রোসারি সামগ্রী ডুবে গেছে পানিতে, অন্য জায়গা থেকে নৌকায় করে নিয়ে এসে 2000 লোকের মতো খাবারের ব্যবস্থা করছে পার মিল, এবং বিশাল করে আয়োজন করে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি দেখছি আমাদের বড় খুব আশা দেখতেছি বাংলাদেশকে নিয়ে, আমাদের যুব সমাজ, আমাদের জনগণ যেভাবে একত্রিত হচ্ছে বিভিন্ন বিপদে। যেমন করে তারা 17 বছরের স্বৈরাচারকে বিদায় দিয়েছে,
রক্তের মধ্য দিয়ে, শ্রমের মধ্য দিয়ে, খুনের মধ্য দিয়ে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে জেল জুলুম হুলিয়া এমনকি মৃত্যুকে এড়িয়ে এইভাবে যদি কোনো আমাদের জনগণ একাত্মবদ্ধ থাকে, ভবিষ্যতে স্বৈরশাসক এবং তাদের আঞ্চলিক যে সমস্ত ফরেন দোসর রয়েছে তারা বড় ধরনের একটা শিক্ষা পাবে। তাদের ওই যে কালো হাত সেটা বাংলাদেশের দিকে তাকানোর জন্য মনে হয় একটু চিন্তা করবে বাংলাদেশের দিকে বাড়িয়ে দেওয়ার আগে, যে এই হাতটা কি আবার ফিরে আসবে কিনা। বন্যার পানির উদ্দেশ্যে আসি। আপনাকে বন্যার পানি নিয়ে আমি সন্দেহবশত কোনো কিছু বলবো না যে এটা ইন্টেনশনালি ড্রিভেন দিস ওয়াটার টু ক্রিয়েট দ্য প্রবলেম ইন বাংলাদেশ। আমি বলবো এই বিষয় নিয়ে আমাদের জানা দরকার আছে আর একটু বেশি। তবে জনগণের মাঝে, বাংলাদেশের সীমান্তবর্তী জনগণ এবং ভিকটিম যারা আছেন তারা কিন্তু খুবই খুবই বিশেষ করে পার্শ্ববর্তী দেশটির প্রতি খুবই very very angry they are. They think it is intentional driven of extra water to create the artificial crisis in Bangladesh. They are thinking that way. But you and I, without verifying that facts, we should not and could not do this thing. We believe it is still a suspicion that they intentionally opened their barrages and flooded our country. But let the scientific people, let the scientists, let the leaders review those things and give us their opinion, their feedback. Yes. তা আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে আপনার যারা সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের লোকরা বা ভারত থেকে অনেক মিডিয়াতে দেখা গেছে যে আন্দোলনের সময় যেখানে হিন্দুরা অ্যাটাক হলে বা বাড়িঘর ভেঙে দিয়েছে আফটার দ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই এখন আওয়ামী লীগ বা ওই ইন্ডিয়ানদের বা আমি বলবো যে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এখন মন্দির ডুবে যাচ্ছে, হিন্দুরা সমস্যা পড়ছে, এখন নয়েজ নাই নাম্বার ওয়ান। That's a very very good question. Last 3 days is happening in New York also. আমার কথা হলো যে আওয়ামী লীগের এত বড় একটা দল, আমি সুনাম করছি না এখানে ওনারা এত বড় বিপর্যয় পরে, বাট there are some good people over there too. তারা কেন কোথাও কোনো আওয়ামী লীগের নেতা কর্মী বা ভিডিও কলের মাধ্যমে যে কাউকে হেল্প করছে বলে আমরা দেখছি না? আপনি দেখছেন কিনা? আমি দেখি নাই, হয়তো তাদের মাঝে লোকজন আছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে, তাদের গত 17 বছরের কর্মকাণ্ডের কারণে তারা নিজেরাই এখন লজ্জিত, ঘৃণিত, নিগৃহীত, বন্যাতে হেল্প করতে আসতেও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এটা হতে পারে যারা ভালো লোক তারাও আসতে ভয় পাচ্ছে, কেননা তাদের দলটি গত 2009 সালের পর থেকে দেশকে যে পর্যায়ে নিয়েছে, এই পর্যায়ের দায়িত্ব তারা ব্যক্তিগতভাবে ফিল করছেন। আমি জানি আমরা যারা রাজনীতি করি তারা মুখে রাজনীতির আমাদের দলের বাইরে কিছু না বলতে পারলেও কিন্তু ব্যক্তিগতভাবে তো সেটা ফিল করি, সেই গিলটি ফিলিংস। আমার মনে হচ্ছে, আমার জানা মতে অনেক আওয়ামী রাজনীতিকের মাঝে আমরা দেখতে পাচ্ছি এবং তারা প্রকাশও করছে। হয়তো এই কারণেই তারা এখন পার্টিসিপেট করছে না বা করার সুযোগ পাচ্ছে না, কারণ জনগণ আপনাকে এখন যদি কোনো কারণে আপনার হাইড আউট থেকে বুঝতে পারে যে আপনি সেখানে আছেন, আপনাকে আপনার অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা করবে, জনগণ জবাবদিহি করতে বাধ্য করবে, আপনাকে যে সেখান থেকে ধরে নিয়ে আসবে যে talk about the last 17 years, don't worry about the flood now, we can handle it, but you will be held accountable for your actions. Under your directions, your involvement, many people lost their livelihood, many people are in jail, many people injured. So তাদেরকে সেই অপরাধ বোধ থেকে, তাদের যে অপরাধ বোধ, তারা অনেকটা পালিয়ে আছেন, আত্মগোপনে রয়েছেন, এবং আশা করি তারা যদি সুস্থ রাজনীতির কথা বিশ্বাস করেন, তাদের সামনে এসে তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবেন, তারা ধরা দিবেন, কারণ তাদেরকে তাদের অপরাধের যে বিচার সেটা তাদেরকে মেনে নিতেই হবে। এবং as interim government said, nobody will escape from the justice. Just now our local administrations, আপনাকে একটা কথা যদি আমি একটু বাইরে যাই, আমি দেখলাম কয়েকদিন আমাদের কয়েকজন মন্ত্রী পর্যায়ের লোককে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ইন্টারোগেশনে কি ধরনের তথ্য পাওয়া গেছে আমরা এখনো জানি না, বাট মাই সাসপিশন, আমি মনে হয় না যে তারা they are facing the true interrogation to give the information they have. সেই বিষয়ে আমরা কথা বলবো অন্য সময়ে, because I think it is the same, the fallen autocracy is the reason, because their setup is there. The officers who are interrogating these people, I do not think so they are interrogating in the right level with right goal. চমৎকার 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 তথ্য দিলেন। আমি আরেকটা জিনিস বলেন এখানে যে আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ বেশ, আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা সংগঠন আছে, সেটার আমাদের প্রাউড প্রেসিডেন্ট ডক্টর হাসনাত হুসাইন ইজ ভিজিটিং কানাডা এন্ড ইউএসএ নাও। আমাদের সম্মেলন হয়ে গেল রেসিডেন্স ইন কানাডা 12, 13, 14 আগস্ট।
উনিও দেখছেন অনুষ্ঠান ডেফিনেটলি। ওনাদের মাধ্যমে বেশ ত্রাণ বা উনি সবসময় করে থাকেন এনআরবির কিছু হলেই ওনারা ঝাঁপিয়ে পড়েন, লন্ডন এবং অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সহ সারা বিশ্বের, কানাডা সহ প্রতিটা দেশে আমাদের এক্সিকিউটিভ আছেন। আপনারা আসাল থেকে, আসাল ইজ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেবারের পক্ষ থেকে ইজ এ বিগ অর্গানাইজেশন এন্ড আই এম এ পার্ট অফ ইট অলসো। আই এম প্রাউড টু বি পার্ট অফ ইট। আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই বন্যায় এই ভয়ানক পরিস্থিতিতে কিছুটা সাহায্য সংস্থা মতো করে ঝাঁপিয়ে পড়ার জন্য? ধন্যবাদ বাবু ভাই। আপনি জানেন যে আমরা একটা রাজনৈতিক সংগঠন, আমেরিকাতে মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত। দিস ইজ নট এ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। উই ইনফ্লুয়েন্স। আমি বলছি না ওয়েলফেয়ার, বাট দেয়ার ইজ দেয়ার এনি স্কোপ অফ ওয়ার্ক ইউ গাইজ আর ডুইং টু হেল্প দোজ সমস্যা যে জায়গাগুলোতে হচ্ছে বন্যা নিয়ে? এখন পর্যন্ত আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই যে আমরা একটা ফান্ড ফাটাবো বা দরকার আছে এরকম কিছু। আমরা যেটা অবজার্ভ করছি সেটা যে যেহেতু আমাদের নেচার যে আমরা পলিটিক্যালি ইনভলভ করব, ইনফ্লুয়েন্স করব বিভিন্নভাবে, যদি আন্তর্জাতিক সহযোগিতার কোনো দরকার হয় সেই ক্ষেত্রে আমরা আমেরিকান পলিটিশিয়ান, মেইন স্ট্রিম পলিটিশিয়ান যারা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করে বাংলাদেশের সে ত্রাণ সহযোগিতা সেটা আসতে হবে ইন্ট্রিম গভর্নমেন্ট থেকে। 13টা রাজ্যে 13টা ডিস্ট্রিক্টে মাত্র এই বন্যাটা সীমান্তবর্তী জেলাগুলোতে সীমিত, যার ফলে এখনো আমাদের আর্মির অল্প কয়েকটা হেলিকপ্টার মাত্র উঠছে ত্রাণ বিতরণের জন্য। এখনো আর্মি তার নিজস্ব পুরা রিসোর্স ব্যবহার করছে না। মনে হচ্ছে যে অতি শীঘ্রই শুরু হবে। যদি আন্তর্জাতিক সহযোগিতার দরকার হয় আসাল সেখানে করবে। তবে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই আপনার মধ্য দিয়ে আমাদের দর্শক শ্রোতাদেরকে যে ব্যক্তিগত পর্যায়ে আমরা প্রত্যেকেই বন্যার শুরুর তাৎক্ষণিকভাবে তখন থেকেই আমরা নিজ নিজ অঞ্চলের সাথে সম্পৃক্ত রয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে রাত দিন মনিটরিং করছি আমার এলাকায় যেখানে যাতে কোনো লোকের খাদ্য এবং বাসস্থান, এমনকি আমার বাড়িতেও 58 people took shelter, refuse, এবং সেখানে আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলে 1100 people took shelter in Tarashel in 14 গ্রাম, এবং সেই ক্ষেত্রে আমরা করছি এবং পুরা 14 গ্রাম অনুযায়ী মানে আমার এরিয়া যেটা সেই ক্ষেত্রে আমরা মনিটরিং করতেছি কোথাও কিছু লাগলে জরুরি। তবে devastated এরিয়াগুলোতে expatriates and local peoples, they are united helping them. They are not waiting for government or foreign resources, and people are getting required support. ভেরি গুড, চমৎকার মোহাম্মদ চৌধুরী সাহেব। আমি ছোট্ট একটা বিরতি যাচ্ছি, তারপরে এসে আমরা এই বন্যার পর থেকে আমরা আসালের কনভেনশন নিয়ে আলোচনা মেতে উঠবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপন। এটি মিলেনিয়াম টিভির একটি চমৎকার আয়োজন। প্রত্যেক শনিবার দিন যুক্তরাষ্ট্রের সময় 12টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায় এবং ইউরোপে বিকাল 5টায় আমরা করে থাকি। We are talking with Mohammad Chaudhry. He is a proud executive secretary for ASAL. So, Mr. Chaudhry, now let's talk about the convention 2024, ASAL convention, ASAL National Convention, and this is the first time আমরা নিউ ইয়র্কের 16তম সফল সম্মেলন করার পরে আমরা আমি ম্যাটার ফ্যাক্ট লাস্ট কনভেনশনে রিকোয়েস্ট করেছিলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনারা রাজি হয়ে ফাইনালি ইউ ল্যান্ডেড ইন ওয়াশিংটন অ্যান্ড ইউ গট এ ভেরি গুড হোটেল টু ডু দ্য কনভেনশন নেম শেরাটন ন্যাশনাল। আপনি যদি বিস্তারিত আমাদের দর্শকদের বলেন, এই আমি আই এম শিওর এখন এবং পুরো সপ্তাহ জুড়ে মাস জুড়ে এই অনুষ্ঠানটা অনেকে দেখবে বা দেখে। lot of people watches our show. So আপনি যদি ডিসকাসটা করেন কিভাবে আমরা প্রস্তুতি কি করার প্রয়োজনীয়, floor is yours, please. Thank you. তো আপনারা জানেন যে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, সংক্ষেপে আমরা যাকে আসাল বলি, ASAAL। আসাল একটি রাজনৈতিক সংগঠন, আমেরিকার রেজিস্টার্ড কিন্তু একটা রাজনৈতিক সংগঠন, এবং এটার হেডকোয়ার্টার্স ইন নিউ ইয়র্ক স্টেট। এটা বর্তমানে 12টি স্টেটে, আমেরিকার 50টি স্টেটের মাঝে
12টি স্টেটে আমাদের 22 চ্যাপ্টার্স, ইনক্লুডিং চ্যাপ্টার্স ইন বাংলাদেশ, Malaysia, and Singapore, and many others country also trying to get a chapter registration. We are evaluating their application. সেটা আমি বলবো যে এবারেই এই 17তম কনভেনশন 2008 সালের পর থেকে প্রত্যেকটা কনভেনশনে আমরা নিউ ইয়র্ক সিটিতে করেছি। আমাদের নিউ ইয়র্ক সিটিতেই রয়েছে 8টি চ্যাপ্টার এবং খুবই শক্তিশালী নিউ ইয়র্কের স্টেটের পলিটিক্সে আমরা one of the most influential organizations, political organization that cares. We are very, very powerful organization. Asal প্রত্যেকটা আমেরিকার প্রত্যেকটা elected officials আপনার সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলের এক নামে আসালকে শ্রদ্ধা করে, আসালের কর্মকাণ্ড সম্পর্কে জানে, আপনারা জানেন। সে যেই দলেরই হোক না কেন, রিপাবলিকান হোক আর ডেমোক্রেটিক হোক না কেন, সেই ক্ষেত্রে আমাদেরকে শ্রদ্ধা করে এটার অর্থ এই নয় যে আমরা শুধুমাত্র রাজনৈতিকদের মন জয় করছি। আমাদেরকে শ্রদ্ধা করে এই কারণে যে আমরা সাউথ এশিয়ানদের ইন্টারেস্ট নিয়ে একমাত্র ভয়েস যারা সিস্টেমেটিক ওয়েতে আমেরিকান পাওয়ার হাউসগুলোতে আমরা নেগোশিয়েট করার চেষ্টা করছি, এবং আমরা একমাত্র সংগঠন যেখানে আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্স আমাদেরকে এভালুয়েট করে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং আমাদের কথাগুলো তারা মনোযোগ দিয়ে শোনে এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করে। যখন তারা কংগ্রেসে যায় তখন আমাদের প্রশ্ন, আমাদের কথাগুলো, আমাদের যে সমস্ত ইস্যুগুলো তাদের কাছে আমরা প্রেজেন্ট করি, সেগুলো তারা নিয়ে কাজ করছেন সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলে। তো আমি বলবো যে এই 17তম যে কনভেনশন হচ্ছে, এবং আগেই বলছি যে এবারেই প্রথম 16টা কনভেনশন আমরা করেছি নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটিতেই, এবং 17তম কনভেনশন আমরা যখন আমরা অ্যাপ্লিকেশন পাই ওয়াশিংটন ডিসি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন চ্যাপ্টার থেকে যে দে আর উইলিং টু হোস্ট দ্য নেক্সট ন্যাশনাল কনভেনশন, সেই ক্ষেত্রে আমরা তার যে ক্রাইটেরিয়া, যে সমস্ত টার্মস কন্ডিশন, সেগুলো বিবেচনা করে ন্যাশনাল কাউন্সিল অ্যাপ্রুভ দ্যাট প্রপোজাল, দ্যাট অ্যাপ্লিকেশন, অ্যান্ড সেই জন্যই এবারের কনভেনশন 17তম কনভেনশন হবে নিউ ইয়র্কের বাইরে ওয়াশিংটন ডিসিতে, এবং ভেন্যুটা আমরা ঠিক করেছি সবাই মিলে, ইনক্লুডিং দ্য হোস্ট কমিটি, যিনি আজকের অনুষ্ঠানেরও হোস্ট, সরাবত হোসেন বাবু, ইজ দ্য প্রেসিডেন্ট অফ ডিসি ন্যাশনাল ক্যাপিটাল চ্যাপ্টার, সে হোস্ট কমিটিরও চেয়ার। তার প্রত্যক্ষ এবং তার টিমের যে সক্রিয় সহযোগিতার মধ্যে দিয়ে আমরা ওয়াশিংটন, যে শেরাটন, এটা ওয়াশিংটন ডিসির পাশেই শেরাটন, সেটাকে বলে পেন্টাগন সিটি, ওয়াশিংটন সিটির ভিতরেই পেন্টাগন সিটিতে শেরাটন, পেন্টাগন সিটিতে একটা 5 স্টার হোটেলে, ইউজুয়ালি আমরা সবসময় 5 স্টার হোটেলেই করে থাকি বেশিরভাগ, এইবারও আমরা সেখানে করব। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, সেটা হবে ডিসেম্বর মাসের, এবছর ডিসেম্বর মাসের 13 তারিখ এবং 14 তারিখ 2 দিন ব্যাপী এই সম্মেলন। এবং এই সম্মেলনে আমরা যে হোটেলটি নিয়েছি এটা 5 স্টার শেরাটন পেন্টাগন সিটি ইন ওয়াশিংটন ডিসি। সেই ক্ষেত্রে ইউজুয়াল রেট হলো যে আপনারা জানেন অনেকে, আমি এদিকে খুব বেশি সময় নষ্ট করব না, ইউজুয়ালি $289.99। এই তথ্যটা খুব প্রয়োজন। আমরা এবার যে নেগোসিয়েশন করেছি সেখানে আপনারা 2 বেডরুমের একটা রুম 5 স্টার হোটেলে আপনারা পাচ্ছেন মাত্র 109-এ। তবে সেটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা স্পেসিফিক লিঙ্ক দিয়ে দিব আমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, চ্যাপ্টারগুলোকে, যাতে আমাদের চ্যাপ্টারের যারা সদস্য নেতৃবৃন্দ তারা কুইকলি সেই সব সুযোগ সুবিধা নিতে পারেন। ওই নির্ধারিত যেই রুমগুলো আছে ওগুলোর পরেক্ষণেই এটা আবার 289, অ্যারাউন্ড 325-এ পড়বে। তো অতএব আমার একটা অনুরোধ থাকবে, আমাদের যারা চ্যাপ্টার লিডার্স আছেন, যারা মেম্বার্স আছেন, যারা এবারে কনভেনশনে জয়েন করবে বিভিন্ন স্টেট থেকে, তাৎক্ষণিকভাবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রুমগুলো বুক করে নেবেন। আর এবারে একটা জিনিস ন্যাশনাল কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা ইনসেন্টিভ, সেটা হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা বলেছি অ্যাটলিস্ট $10,000 জন্য তারা যেন স্পন্সরশিপ জোগাড় করে, এবং তাতে করে পার আওয়ার কনস্টিটিউশন আপ টু 50% অফ দ্যাট স্পন্সরশিপ ফান্ড you can use for convention expenses. That could be hotel and your meal. বাবু ভাই, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু বলি। থ্যাংক ইউ। সেই মিলের ব্যাপারটা, সেখানে হালাল, ভেজিটেরিয়ান, নন ভেজ, আমেরিকান ফুড, অ্যাম্পল ফুড উইল বি সার্ভ, অ্যান্ড আপনাদের পছন্দের খাবার আপনারা আগে থেকেই মেনুতে ঠিক করে দিতে পারবেন। সেখানে খাবারের যে আন্তর্জাতিক মান সেটা রয়েছে, এবং সেখানে যদিও আমরা অ্যারাউন্ড উই উইল কিপ ইট লেস দেন 55 or even including everything less than $75 for dinner and lunch, and but you will enjoy the food. Usually you
That kind of food you will get in Washington, D.C. more than $125 per meal. Now it is getting, we negotiated it very well. Thank you again, Mr. Babu, again. And you will get all kind of foods, ample food, your children, your family. I urge you all, bring your family, join this convention. And each of the convention previously you have seen, during even the pandemic, we did around 50 to 65 elected officials come. Those are congressmen, US senator, state senators, New York City mayor, and other city mayor around the nation. They will join. This time, we will focus on Maryland, Virginia, this area. Yes, there will be several national level US senators, congressmen, very powerful. I will not say the name now because we do not have confirmation. We are in touch with them, and very renowned mayors of this nation, very big city mayors will be there. So আপনারা যারা যেতে চান এই সময়ে please mark your calendar for December 13 and 14. December 13 is mandatory for all chapter leaders to be there. It is Friday night. We have our internal meeting that evening, and whole night we will have a dinner. Asal National Council will sponsor the dinner, and সমস্ত চ্যাপ্টার গুলো যারা নেতৃবৃন্দ আসেন এবং তাদের ফ্যামিলি যারা আসবেন তাদের জন্য আমরা ডিনারের স্পন্সর করব ইনশাআল্লাহ সে রাতে। আপনারা সবাই আমন্ত্রিত, সেটা আপনাদেরকে পে করতে হবে না, উই উইল টেক কেয়ার অফ দ্যাট পার্ট। এন্ড দ্য লাঞ্চ টাইমে পরের দিন আমরা সেদিন আমাদের সাংগঠনিক যে অগ্রগতি, আমরা কি ডেলিভারি করতে পেরেছি আমাদের জাতিকে, আমাদের সাউথ এশিয়ানদেরকে, এন্ড হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান, হোয়াট উইল বি আওয়ার ডিমান্ড টু দ্য নেক্সট গভর্নমেন্ট কামিং ইন and from January থেকে, এবং how we will deal with city, state and federal level. What is our manifesto for next few years? We will talk about those issues. Please bring your issues from your chapter, from your region, so we can put in our national agenda item what will be our next 2 years plan, how we will go. We do every year, but when we are planning these things, we chronologize those things and prioritize those things for next 2 years, because our chapter tenure is 2 years. Another thing I will request, by September 30 of this year, all chapter must update their membership, update their committee. Please renew your membership, get live membership, and get new members for your chapter. Your chapter is the power of ASAL. If at the chapter level you are not organized, your mayor, your congressman, your governor will not listen to us because they do not have any respect for you. So how we can get the respect from the elected officials and political powerhouses? Only thing I always talk, this is the chapter's power. If you are stronger in number, you are stronger in voter number, you are stronger in the volunteerism, in engaging with the local issues and holding accountable. If you hold your elected officials accountable on any issue that you think your community need to address, including law and order situation in your city or town or community, schooling situation, tax situation, a small business situation, all those issues that affects you and your neighbor, you can bring it to that responsible people. Like city issues should go to the city council member, city mayor. State issues that legislator, they'll make the law, it should go to the lawyer, state senator, a state assemblyman, a state representative. They will address this thing. But we need to engage ourselves, unite ourselves, and create an very powerful organization, create a voter bank, because they count on vote, not the number how many people we are. So if your vote bank is strong, how we can do it? Organizing, uniting and engaging people, we can create a strong vote bank and we can influence the election. That's why, Mr. Babu, you know this thing, when I screen, our ASAL National Council screen people for elected public offices, we ask them, if you cannot do certain thing for us, unfortunately, we cannot help you. We will. আপনি মিস্টার চৌধুরী অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি আপনি বললেন যে আপনি ওই রিজন যে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডিসিতে যেহেতু হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে
আপনি ওখানে ইলেক্টেড অফিসিয়ালদের কথা বলছেন, বাট আসাল ইজ এ ন্যাশনাল। সো হচ্ছে কি, যেহেতু ক্যাপিটাল অ্যান্ড কংগ্রেস সিনেট দুইটাই ওখানে, আপনার ফেডারেল গভর্নমেন্ট ওখানে। সো আপনি বললেন আমাদের অনেকগুলো সংগঠন, আমি এখানে হোস্ট হইলো, আই এম এ পার্ট অফ আসাল অ্যাজ ওয়েল। সো যেহেতু 435 জন কংগ্রেসম্যান ওখানে অফিস করেন, তাদের প্রত্যেকের অফিসে ওখানে আছেন, এবং 100 senators, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। আপনারা কি প্রত্যেক লেভেলে দাওয়াত দেওয়ার পরিকল্পনা নিয়েছেন? নিলে কিভাবে? এবং আমি আমাদের প্রাউড প্রেসিডেন্ট মিস্টার মাসবা, উনি somehow he's not joining, I don't know why, maybe something happened, আমরা স্টিল ওয়েট করছি ওনার জন্য। উনি বলেছেন যে হাকিম জেফরি, দ্য হাউস ডেমোক্রেটিক লিডার, নাও হি ইজ গোয়িং টু বি লাইক, we are projecting he is going to be the speaker of the house. So যদি ওদিকে যায়, উনি কনফার্মেশন করেছেন কিনা অনুষ্ঠানে আসছেন, আপনি যদি বিস্তারিত একটু বলেন, to encourage our those leaders from all over the United States of America, আসালের নেতাদেরকে দেখতে যায় কিছু শিখতেও। সো আপনি যদি ওইটা একটু ডিসকাস করেন, আমি পার্সোনালি বলবো আপনি কিন্তু অনেক শক্ত, আপনি বলতে চান না অনেক কিছু আনটিল ইজ কনফার্ম, বাট প্রজেকশন দিয়ে বলা যায় যে those are our invited guests. দেখুন, আপনি দেখেছেন যে আসালের এমনকি চ্যাপ্টার লেভেলের মিটিং এও আমাদের সিনেটের মেজরিটি লিডার চাক শুমার জয়েন করেছেন। আসালের কনভেনশনে উনি এসেছেন। আমাদের ফোবানা 2020 মানে আপনাদের মাধ্যমে আমরা চাক শুমারকে নিয়ে গেছি ওখানে। ইয়েস, ফার্স্ট টাইম ইন হিস্টরি। রাইট। এবং আপনি দেখেছেন যে নিউ ইয়র্কের স্টেট সিনেটর জিলি ব্র্যান্ড, Stan Gillibrand, she also attended even last year convention in Brooklyn. জি জি জি। হাকিম জেফরিস, আপনি দেখেছেন যে আপনি যেখানে আপনি আর আমি একত্রে যেই এই কনভেনশনটা নিউ ইয়র্কের শেরাটনে আমরা চালিয়েছি, সেখানে প্যান্ডেমিকের সময় যেখানে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট কোভিডে আক্রান্ত ছিলেন, আমরা চালিয়েছি, সেখানে হাকিম জেফরিস এসে বসেছিলেন। অনেক নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সেখানে এমসি করেছেন, প্রেসিডেন্ট করেছেন, অনুষ্ঠান পরিচালনা করেছেন, রাইট, আমাকে সহযোগিতা করেছেন, যেহেতু উনি আপনার সাথে এবং প্রেসিডেন্ট we are proud of her for that service. আমি একটা বলবো যে ইলেকশন সামনে আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। আমরা এভাবে যেভাবে চিন্তা করছিলাম, যদি কমলা হ্যারিস যদি এবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে না যেতেন, তাহলে হয়তো আমরা তাকেও টাচ করতাম। আপনি জানেন যে তাদের ইলেকশনে 2020 সালে যখন বাইডেন হ্যারিস ইলেকশন হয়, তখন আমি তাদের নির্বাচিত ডেলিগেট ছিলাম ডেমোক্রেটিক পার্টির, এবং নিউ ইয়র্ক থেকে সম্ভবত একমাত্র বাংলাদেশি সেখানে আমি জয়েন করেছিলাম। আমি তাদের ডেলিগেট ছিলাম, এবারে যদিও আমি যাই নাই। আপনার যার ফলে তাদের সাথে, এবং এর পরবর্তীতে আমাদের যখন আমরা সাউথ এশিয়ান ফর বাইডেন্স, আসাল ফর বাইডেন্স আমরা যেখানে করেছি, বাংলাদেশিস ফর বাইডেন, আমাদের আসালের লোকেরাই সারা দেশে, ইনক্লুডিং ইউরসেলফ, we did a lot of work and they recognized us. Yes, we do have some difference in Middle East issue, in foreign policy issues. আমি সেদিকে এখন যাব না, কিন্তু among two evils, I think Democrats are better, and it is our people choice. I will take the advantage of this opportunity to invite South Asian people, our coalition partners, to be united, very good, to be united and engage in this election, upcoming election. It is a most influential election. Is the consequences are, আমরা ইলেকশনের দিকে যাচ্ছি। না না, আমি মিস্টার চৌধুরী, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন ভিডিওতে যাবো, এসে আপনি এই সাবজেক্টে যাবো, তারপর আমরা উইল ডিসকাস ডিটেইল অ্যাবাউট ডেমোক্রেটিক কনভেনশনে কি ছিল, এবং আপনি কমলা হ্যারিসের বক্তব্য নিয়ে কিছু শুনতে চাবো। চমৎকার ভাষণ দিয়েছিলেন, আই ওয়াজ স্টাং ওনার ভাষণ থেকে। আমরা দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন, এসেই আবার আলোচনা মেতে ফেলবো। একটি বিরতিতে গেলাম। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে, প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপনে। জনাব চৌধুরী,
তিনটা জিনিস আমি অ্যাড করে দেবো, আর আমি আপনার কথা খুব দর্শকরা শুনছে, অনেকেই কমেন্ট করছেন, যারা কমেন্ট দিচ্ছেন জনাব চৌধুরীকে এবং আমাদের আলাপ অনুষ্ঠানকে আপনাদেরকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন। করিম চৌধুরী, আপনাকে অনেকে কমেন্ট করছেন, তাদেরকেও আপনি ধন্যবাদ দিবেন। আপনার পয়েন্টগুলো হলো, যেহেতু নির্বাচন 2024 কনভেনশন হয়ে গেলেন ডেমোক্রেটিক কনভেনশন শিকাগোতে, তার আগে হয়েছেন রিপাবলিকানদের কনভেনশন কিছুদিন আগে। But বেশ হেভিওয়েট, প্রেসিডেন্ট ক্লিন্টন, প্রেসিডেন্ট ওবামা, মিশেল ওবামা, হিলারি ক্লিন্টন, নেম সো মেনি দে স্পোক দেয়ার। আপনি সেই ব্যাপারে যদি আপনি খুব চমক কিছু জায়গায় কথা উপস্থাপন করে তুলে ধরেন আমাদের ভোটারদের জন্য। এবং নাম্বার 2, সেম টাইম আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মানে গণ অভ্যুত্থানের পর, সেই সরকারের পতনের পর আওয়ামী সরকারের এখন যে নির্বাচনের যে রূপরেখা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছেন, কারণ আমরা যতই অন্যদিকে কথা বলি, আমি থাকি আমেরিকাতে, আপনি থাকেন এখানে, উই আর প্রাউড আমেরিকান, বাট আমাদের দেশ বাংলাদেশ, সাবাস বাংলাদেশ একটা স্লোগান দিয়েছেন ডক্টর ইউনূস। আমি ব্যক্তিগতভাবে ওনার খুব কাছাকাছি ওনার সাথে একটু কথা বলার, মেলামেশা করার সুযোগ হয়েছিল, লবিং ফার্মের থ্রুতে হোক, পার্সোনাল লেভেল থ্রুতে হোক। সো আমরা প্রথম থেকে অনেক দিন ধরে আমি জানতাম যে একদিন এই ভদ্রলোক দেশ পরিচালনার দায়িত্বে পেতে পারে না, হি গট ইট। সো এই ভয়ানক পরিস্থিতির পরে যে ইন্টার্ম গভর্নমেন্ট এখন দেশ চালাচ্ছে, সেখানে আপনার নির্বাচনের সময় নিয়ে বা ইন্টার্ম গভর্নমেন্টের সময় নিয়ে অনেকে ওপেন বলতে না পারলো, আর মাঝে বন্যা চলে আসলো। বাট আজকে বিএনপির মহাসচিব সহ অন্যান্য বিভিন্ন দলের লোকরাও হালকাভাবে বলা শুরু করেছে কবে নাগাদ নির্বাচন হবে, কি হবে, সংস্কারের রূপরেখা দেখতে যাচ্ছেন। ডু ইউ হ্যাভ এনিথিং? তারপরে আপনার আমেরিকান ইয়েতে চলে আসেন, বাংলাদেশের নির্বাচন কবে নাগাদ হলে ভালো হয়, কি সংস্কার প্রতি ওনারা বলেছেন। ডক্টর ইউনূস আমাদের প্রাউড প্রধান উপদেষ্টা বলেছেন যে যৌক্তিক সংস্কারের পরে, যৌক্তিক তো কোনো ডেডলাইন দেন নাই, তো যদি সবগুলা প্রাতিষ্ঠানিক যে ধ্বংসগুলা করা হয়েছে, উনি বলছে যে প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছু ধ্বংস হয়ে গেছেন, সেগুলা সংস্কার করতে গেলে নির্বাচন কমিশন থেকে শুরু করে বহু কিছু, পুলিশ প্রশাসন, বিডিআর, আর্মি, অনেক জায়গায় কিন্তু একটা ম্যাসাকার সিচুয়েশন করেছে লাস্ট 16 ইয়ার্স। একটু যদি আপনি বলেন যে হোয়াট নিড টু বি ডান, এন্ড নির্বাচনটা কবে নাগাদ হলে আপনি নিজে আসলের পক্ষ থেকে ইউ উইল ফিল বেটার? ধন্যবাদ বাবু ভাই। নির্বাচন নিয়ে আমি খুব শঙ্কিত না। আমি আশা করি আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তারাও নির্বাচন নিয়ে খুব শঙ্কিত হবেন না, কারণ অতি তাড়াতাড়ি কিছু করতে গিয়ে আমরা যেন আবারও স্বৈরাচারের বীজকে সাথে না রাখি। চমৎকার, চমৎকার, ইয়েস। এই জন্যই যে আমি আপনার সাথে আমিও একমত। প্রাতিষ্ঠানিক যে সংশোধন গত 17 বছরে আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, তাকে সম্পূর্ণভাবে ধ্বংসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দলীয়করণ এমনভাবে করা হয়েছে, প্রশাসনের ইউনিয়ন এবং একদম মহল্লা পর্যায় থেকে শুরু করে গণভবন পর্যন্ত যেভাবে দলীয়করণ করা হয়েছে, আমলাতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছে। আজকের আমলাতন্ত্র বাংলাদেশের নীতি নৈতিকতা বিবর্জিত একটা বিষয়, দলীয় গুন্ডা বাহিনী হিসেবে পরিচিত সারা বিশ্বে, বিশেষ করে আমার কাছে। With due respect to all the bureaucrats who sacrifice, who are doing everything they can do, but they cannot make the determination because of the politicians in power. They are influencing them to misdirect the country, to send the country to the wrong direction. And they are ওই যে শুধুমাত্র একটা বিশেষ দলের লোকজনকে হায়ার করে যে প্রশাসন সাজানো হয়েছে, যার ফলে অত তাড়াতাড়ি আপনি যদি একটা ইলেকশন দেন ওই পরাজিত শত্রুরাই তারা সুযোগ সুবিধা পাবে এবং তারাই আবার বিশৃঙ্খল সৃষ্টি করে অসৎ লোকদের রাজনৈতিক ক্ষমতায়নের চেষ্টা করবে। এই জন্যই আমি মনে করি যে নির্বাচনের চিন্তা আপাতত না করে সংস্কারকে প্রাধান্য দেওয়া উচিত। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটাকে পুনর্বহাল করা এবং শক্তিশালী করা, এবং যাতে করে এই জাতীয় স্বৈরশাসকের জন্ম ভবিষ্যতে আর বাংলাদেশের মাটিতে না হতে পারে, বাংলাদেশের জনগণ যাতে আর রক্ত দিতে না হয়, নিষ্পেষিত না হয় বছরের পর বছর, যাতে মিথ্যা কথার উপর ভিত্তি করে জনগণকে নিষ্পেষিত করা, শোষণ করা সেই সুযোগ আর ভবিষ্যতে কোনো শাসকেরই না আসে, সেই জন্য এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংশোধন করতে হবে। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের মধ্য দিয়ে আজকে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, গত 2009 সালের পর থেকে সকল পর্যায়ে, এমনকি স্কুল পর্যায়ে যে সমস্ত হায়ারিং হয়েছে, যে সমস্ত নিয়োগ বাণিজ্য হয়েছে, এই নিয়োগ বাণিজ্যের
প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আমি জানি এটা সময় সাধ্যের ব্যাপার, ইট ইজ এক্সপেন্সিভ, ইট টেকস টাইম, বাট in order to do a pure and clean up operation to remove the bad elements from the administration, we need to investigate all the hirings, including even school level, একদম চকিদার থেকে শুরু করে উপরের দিকে সর্বোচ্চ পর্যন্ত হায়ারিং এবং প্রমোশনের ক্ষেত্রে যে অবিচারগুলো হয়েছে, মানুষের যে কনস্টিটিউশনাল রাইট সিভিল সার্ভিসের ক্ষেত্রে জয়েন করার প্রত্যেকটা দেশের মানুষের সিটিজেনদের তার কনস্টিটিউশনাল রাইট, সেই ক্ষেত্রে আপনি কেউকে জামাত, কেউকে শিবির, কেউকে বিএনপি, কেউকে দেশবিরোধী তকমা দিয়ে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন 2009 সালের পর থেকে, এবং একটা বিশেষ দলকে প্রশ্রয় দিয়ে একটা দলীয় প্রশাসন সৃষ্টি করেছেন। অতএব এটাকে ক্লিন আপ করার জন্য যে সময়টুকু দরকার, আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা এই ইন্টিম গভর্নমেন্টকে সেই সময়টুকু দেন। ইন দ্য মিন টাইম উই উইল hold them accountable for their action. Make sure they know this thing, interim government and their leadership know that what you are doing, we will hold you accountable before you leave. So they will not be unleashed their anger or anything. একটা কথা বারবার যেমন তো ইন্টিম গভর্নমেন্টের নেতৃবৃন্দ বলছেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি জানেন যে এত নির্যাতন, নিপীড়ন, গণহত্যার পরে একটা সরকারের পতন হওয়ার পরেও সেই সরকারের বিচারমতি নামক যে সমস্ত পান্ডা গুন্ডাকে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজানো হয়েছিল, সুপ্রিম কোর্টকে সাজানো হয়েছিল, সেই পান্ডা গুন্ডারা এখনো কিন্তু বাংলাদেশে আছেন। তাদেরকে বিচারপতি বলতে লজ্জা লাগে। আপনি দেখেছেন একজন বিচারপতি পালাতে গিয়ে ধরা পড়েছেন, তাকে গরু চোরের মতো রশি দিয়ে পুরো বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। অতএব টক শোতে একটি চমৎকার হোস্টকে অপমান করছিলেন কয়েকদিন আগে উনি ক্ষমতা ছাড়া। বিচারপতি হওয়ার যোগ্যতা প্রথমেই ছিল না, তাদের যোগ্যতাই একমাত্র তারা দলবাজ গুন্ডা বাহিনী। তাদেরকে সুপ্রিম কোর্টে বসানো হয়েছিল বিশেষ উদ্দেশ্যে, হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য, একটি ফরেন কান্ট্রির এজেন্ডা বাস্তবায়নের জন্য, নিরীহ মানুষকে হত্যা করার জন্য। এই জুডিশিয়াল যে কিলিং গুলো হয়েছে, সেই কিলিং গুলোকে ওই সমস্ত জাজদেরকে অ্যাকাউন্টেবিলিটিতে এনে তাদেরকে ডেলিভার করে বিচার কার্য সমাধান করার জন্য যে সময়টুকু দরকার আমাদের ইন্টিম গভর্নমেন্টে সেটা দিতে হবে। না দিলে আমরা ভুল করব, আমরা সেই আবার আপদ নিয়েই নতুন সরকার, রাজনৈতিক সরকার আসবে যারা আবারও ক্লিন আপের নামে জাতিকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করব সবাইকে ধৈর্য ধরুন এবং এই ইন্টিম গভর্নমেন্টকে যথার্থ সময় দিন। রাজনৈতিক সরকারের চেয়ে বাংলাদেশের অভিজ্ঞতায় স্বাধীনতার পর থেকে ইন্টিম গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলুন না কেন, দে আর বেটার, দে ক্যান ডু বেটার। অ্যান্ড সো আমরা বলবো আমাদের জনগণকে ধৈর্য সহকারে শুনুন, ধৈর্যের সাথে মোকাবেলা করুন যে কোনো বিপদ। আপনারা আজকে যে ইউনাইটেড সারা বিশ্বের এক্সাম্পল হয়েছেন, এই ইন্টিম গভর্নমেন্টকে সময় দিয়ে সহযোগিতা করে যে ক্লিন আপটা দরকার, গত 17 বছরের যে আবর্জনাকে ক্লিন আপ করার জন্য যে সিস্টেমেটিক ভাবে আমাদের সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, একটা বিদেশি ইন্টেলিজেন্স গ্রুপের সুপারভিশনে আমাদের বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, এমনকি আমাদের যে এক্সিকিউটিভ, সেটাকেও যেভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের কালচার, শিক্ষা ব্যবস্থা, আপনি দেখেন শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম পুরো চেঞ্জ করা হয়েছে, এবং যেটা আমাদের কালচারের সাথে মোটেই যায় না। সেই সব জিনিস করে আমাদেরকে বিভ্রান্তির দিকে দরকার। আপনারা এটা জানেন যে একটা জাতিকে ধ্বংস করতে যদি চান, আপনি বেশি কিছু করতে হবে না, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, অটো পাস দিয়ে দেন, 5% জিপিএ দিয়ে দেন, যে জিপিএর অর্থই বুঝে না। যে সমস্ত ছেলেমেয়ে পরীক্ষা দেয় নাই তাদেরকে জিপিএ 5 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আর স্কুলে পড়াশোনা কিছু করার দরকার নাই, কিন্তু 100% এডুকেশন দিয়ে দিচ্ছেন যারা ঠিকমতো বাংলায় কথা বলতে পারে না। খুব লজ্জা লাগে। তো এই জন্য আমি সবার কথা বলছি না, দেয়ার আর গুড স্টুডেন্টস, গুড টিচার্স, ভেরি রেসপন্সিবল এডুকেটরস ইন কান্ট্রি, বাট দে ওয়্যার নট গিভেন দ্য চান্স টু এডুকেট। জনাব চৌধুরী, একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিচ্ছি। আপনি সুন্দর চমৎকার কথাগুলো বলছেন আপনি এডুকেশন নিয়ে, যে আমাদের প্রাউড প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইজ কামিং টু ইউনাইটেড স্টেটস আমেরিকাতে। আপনার জাতিসংঘে ওই সময় সরকার প্রধান আসা হয়ে থাকে। এবার লাকিলি উই উইল গোয়িং টু সি ডক্টর ইউনূস ইজ কামিং। প্রবাবলি নিউজ হয়েছে, আমাদের বাংলাদেশের পত্রিকাও দেখলাম নিউজ হয়েছে, সোর্স জাতিসংঘ থেকে বলা হয়েছে, ঢাকা লেভেল থেকে, যে উনি হয়তো শেষ সপ্তাহে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং ওয়াশিংটন ভিজিট করছেন। আসালের পার্সপেক্টিভ থেকে হোক আর ব্যক্তিগত লেভেল থেকে হোক, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি, ডু ইউ হ্যাভ এনি ইন্টেন্ট টু অর প্ল্যান টু ভিজিট হিম
ইফ ইউ গেট এ চান্স। এবং ওনার এই যে আসছেন উনি নিশ্চয়ই কোনো বার্তা নিয়ে আসবেন এবং বার্তা নিয়ে যাবেন। ডু ইউ হ্যাভ এনিথিং অ্যাবাউট ইট? আপনি কিছু বলতে চান প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে? স্টিল লট অফ ক্লাউডের ভিতরে আছে, বাট মেসেজ পেয়েছি যে উনি শেষ সপ্তাহে আসছেন, সম্ভবত 25 থেকে শেষের দিকে, এবং জাতিসংঘে আসেন। এবং উনি ক্লিনটন ফাউন্ডেশনে কিন্তু বহু আগে থেকে অতি প্রতিকূলতার মাঝেও উনি এসছেন, ওনার তাদের সাথে একটা সম্পর্ক আছেন, এবং বিশ্ব নেতাদের সাথে ডক্টর ইউনূসের একটা চমৎকার রিলেশন, এটা আননোন নাই কারো কাছে, এভরিবডি নো অ্যাবাউট ইট। সো এবং ওয়াশিংটনে ভিজিট করবেন বলে আমরা মিডিয়া সোর্সে জেনেছি। আপনি ওনার ভিজিট নিয়ে কিছু বলবেন কিনা বিফোর উই গো টু ডেমোক্রেটিক কনভেনশন? আমাদের সময় বোধ আরো প্রায় 12 মিনিট সময় আছে, আপনি যদি সময়টা একটু কথা বলতে পারেন ওনার ভিজিট নিয়ে। আমি বলবো যে উনি আসতে পারবেন কিনা আমি নিশ্চিত না। আমি এরকম একটা মিডিয়াতে সংবাদ দেখেছি যে উনি সম্ভবত ইউএন আসবেন। ইউএন, আমেরিকা অথবা বিশ্বের এমন কোন রাষ্ট্রপ্রধান নেই যারা এই নোবেল বিজয়ী মহাপুরুষ ডক্টর ইউনূসকে চেনেন না এবং তার সম্পর্কে জানেন না। অতএব UN and all other global bodies will be happy, will be honored if he can manage his time to visit their office, including UN headquarters in New York. আমরা আসলে পক্ষ থেকে উনাকে সময় নিতে চেষ্টা করব না, যেহেতু আমরা মেইন স্ট্রিম পলিটিক্স আমেরিকান করি। ব্যক্তিগতভাবে আপনি জানেন যে ওনার সাথে আমারও কিছু হয়েছে কথাবার্তা অনেক আগে। উনি ইন্টিম গভর্নমেন্টের অনেক আগে, গত কয়েক বছর আগে উনি নিউ ইয়র্ক ভিজিটে আসছিলেন। আমার কিছুটা সময় হয়েছিল, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছিলাম সেটা দেশ নিয়েই। এবং এবারও আমরা চেষ্টা করব যদি ওনার সময় হয়, because he will be extremely busy, we do not want to interrupt his planned activities. যদি সম্ভব হয় আমরা আমাদের সহযোগিতার কথা, পরামর্শের কথা ওনাকে জানাবো, ওনার টিমের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব, কিন্তু উইদাউট ইন্টারাপ্টিং হিজ স্টেট অ্যাসাইনমেন্ট। যদি সেখানে আমাদেরকে সময় দিতে যায়, বাংলাদেশের যে স্বার্থ রয়েছে সেই বিষয়ে ওনার কোনো বাটা পড়ে, আমাদের দরকার নাই। হি ইজ ডুইং গ্রেট ওয়ার্ক। when he asks for any support, we will be there for him. সেকেন্ড থিং আপনাকে বলি যে ডক্টর ইউনূস বাংলাদেশের স্টেট হেড হিসেবে এখানে আসবেন। আমরা যেরকম বাংলাদেশের স্টেট হিসেবে এখানে এসে গলাবাজি করেছি গত কয়েক বছর ধরে, মানুষ সিটে বসে বসে হাসছে আর দেখছে ইউ আর এ কিলার। এখন নতুন কিছু দেখার অপেক্ষা আমাদের বাংলাদেশে। কিন্তু মানুষ এখন চিন্তা করছে, মানুষ আপনার কাছে আসবে, স্টেট হেডের কাছে এখন আসবে, ডক্টর ইউনূসের কাছে আসবে, what do you need? We are here to support you. So আপনি জানেন যে এই সময়ের মাঝে আমরা চেষ্টা করব যে ডক্টর ইউনূসকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, যাতে দেশে গণতান্ত্রিক যে ভিত্তিগুলো, ইনস্টিটিউশনস গুলো, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করে শক্তিশালীকরণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে একটা গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত যাতে তারা নিজেরাই নিতে পারে, ভোটাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, দেশের প্রত্যেকটা সিটিজেন যাতে স্বাধীন এবং সার্বভৌমভাবে নিজের অধিকার ব্যক্ত করতে পারে, নিজেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সসম্মানের সাথে দেশে বিদেশে তারা নিজেদের জীবন করতে পারে, সেই সুবিধা প্রত্যেকটা নাগরিকের অধিকার, সেটা সুবিধা নয়, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করে যাবেন এই ইন্টিম গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে যত ধরনের সময় লাগবে, আমি বারবার বলবো আমাদের রাজনৈতিক দলগুলোকে যে আপনারা প্রত্যেকটা দল দেশ চালিয়েছেন বা দেশ পরিচালনায় আপনাদের অংশগ্রহণ ছিল, অতএব আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে কিরকম চালিয়েছেন সেই সব তথ্য দেশবাসীর কাছে জানা রয়েছে। তাড়াহুড়ো করে দেশকে আবারও বিপদের মুখে ঠেলে না দিয়ে ইন্টিম গভর্নমেন্টকে তার যে সংশোধনী কার্যক্রম গত অনেক বেশি, আপনাকে একটা কথা বলবো বাবু ভাই, যদি কোনো সেদিন 72 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই সময়ে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে আজকের আওয়ামী লীগ কিন্তু এই পর্যায়ে সন্ত্রাসী একটা দানবের রূপ নিতে পারত না। রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল সাহেব এখনো জীবিত রয়েছেন, তার বিচার কি এখন করা যায় না? এমনকি যারা মারা গিয়েছেন ওইসব হত্যাকাণ্ডের সাথে, তাদের বিচারও হওয়া উচিত। যদি শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার হতে পারে 50 বছর পরে, আমরা এই ইন্টিম গভর্নমেন্ট যেটা বলুন না আপনি কেন, তাদের উচিত বাংলাদেশের সকল হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, যেটা জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যারাই জড়িত ছিল, ক্ষমতায় যারা ছিল, তারা দায়িত্ব নিতে হবে ওইসব হত্যাকাণ্ডের।
আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হন, এই ইন্টারিম গভর্নমেন্টকে যথেষ্ট সময় দেওয়া উচিত টু রুট আউট দোজ ক্রাইমস, আইডেন্টিফাই দোজ হু ইনভলভ, হু প্ল্যান্ড, হু এক্সিকিউটেড and bring them to the justice. আমার মনে হয় খুব খুব প্ল্যান ওয়াইজ আমি অবাক হয়ে যাচ্ছি যে হাউ দেয়ার প্রসিডিং। 13টা থানার ওসি বদলি করলেন, বিচারপতিদের অপসারণ চেঞ্জ করে দিলেন, এবং 1টা 2টা 3টা করে লোকজন সব এটা কি ধরে রেখেছেন আগে থেকে? অনেকে বলছেন মিলিটারি ধরে রেখেছে, তাদেরকে ছাড়ছেন যাতে একটা কেওয়াস সৃষ্টি না হয়। হোয়াট এ ওয়ান্ডারফুল সিস্টেম দে আর প্লেইং নাও। আই হ্যাভ টু টেল দিস গভর্নমেন্ট যারা চালাচ্ছেন। অনেকে বলবে আমি একটা দলের অনুসারী হয়ে, আমিও আপনিও একটা দলের অনুসারী, আমরা কি বলছি না, উই হ্যাভ টু গিভ দেম টাইম অ্যান্ড সাপোর্ট হোয়াটস গোয়িং অন নাও। বাংলাদেশটাকে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন মিস্টার চৌধুরী এবং ডক্টর ইউনূসকে, প্রধান উপদেষ্টা সহ ওনার টিম যারা আছেন, ওনার সাথে যারা উপদেষ্টা পরিষদ আছেন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছে। দে আর ওয়ার্কিং হার্ড। এবং 2টা ছেলে আমরা বলবো যে তারা এখন আর ছেলে না, তারা আমাদের প্রাউড রেসপেক্টেড অ্যাডভাইজার্স টু প্রধান উপদেষ্টার। ওরাও কিন্তু চমৎকার খেলা দেখাচ্ছেন, চমৎকার কাজ করছেন মিস্টার নাহিদ আর মিস্টার আসিফ। আমি আপনাকে বলবো, আসিফ নজরুল এবং আরেকজন আছে, সো আমি আপনাকে বলবো আমরা এখানে নিয়ে আরেকদিন আলোচনা যাব নেক্সট উইক, বা তারপরে আবার নিয়ে আসবো আপনাদের প্রেসিডেন্ট সহ। এখন আমি একটু দিতে চাই, আমাদের 6-7 মিনিট সময় আছে মিস্টার চৌধুরী। ডেমোক্রেটিক কনভেনশন বা ডেমোক্রেটিক পার্টির যে এত বড় বিপর্যয়ের রাস্তা থেকে দলটাকে এত কুইক 190 ডিগ্রি কিভাবে ঘুরালেন কমলা হ্যারিস অ্যান্ড আমাদের বলবো কিডস টিম, কোচ টিম, আপনি কি একটু বলবেন প্লিজ? দেখুন, বাইডেন নিজেকে যখন ডেমোক্রেটিক, যেখানে মিস্টার চৌধুরী, যেখানে আপনার করিম ভাই, যেখানে বাইডেনের শারীরিক সমস্যা হোক, বয়স হোক, এবং ওনার স্পিচ লেভেল নিয়ে যেসব সমালোচনা, I'm a proud Democrat. I mean, I ran for state senate 2019 in Virginia. I will run again, inshallah. কিন্তু ওনার যে অবস্থায় 7 পয়েন্টের মধ্যে পিছিয়ে ছিলেন, ট্রাম্প was thinking that he's going to be president already. But once they announce, টসটা যখন দিয়ে দিল কমলা হ্যারিসকে, oh my God, the day one she started talking, আমি অভিভূত ওনার কথায় 7 দিনে। প্লিজ। ওকে, এটা যখন আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট বাইডেন হি রিভার্সড আমেরিকান ইকোনমি ফ্রম ডাইজেস্টার টু এ হাইয়েস্ট প্রোডাক্টিভিটি। আমাদের কিন্তু 5 মিনিট সময় আছে আপনার। হ্যাঁ, আমি সংক্ষেপেই বলবো সেটা। আমরা বাইডেনের কাছে কৃতজ্ঞ আমেরিকা যে প্যান্ডেমিক পরবর্তীতে ট্রাম্পের যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে উনি এদেশকে যে নেতৃত্ব দিয়ে অর্থনৈতিকভাবে এবং স্বাস্থ্য খাতকে যেভাবে উনি পুনরুদ্ধার করেছেন ধ্বংসস্তূপ থেকে, এবং এদেশের আনএমপ্লয়মেন্ট সর্বনিম্ন পর্যায়ে, আপনি দেখছেন যে ইকোনমি থ্রাইভ করছে, প্রত্যেকটা এমপ্লয়ার অলমোস্ট হায়ার করতেছে, এবং এমপ্লয়ারগুলো এনাফ লোক পাচ্ছে না। সর্বক্ষেত্রে আমাদের উৎপাদন বেড়ে যাচ্ছে এবং সারা বিশ্বে আমাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা আসছে। আমি একটা কথা স্বীকার করব যে বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় ছিল তখন মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, সেই ক্রাইসিসের কারণে বিশেষ করে সারা বিশ্ব থেকে আসা মুসলিম কমিউনিটিগুলো সেই বাইডেনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। কেননা আমেরিকার যে ফরেন পলিসি, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মানবতা, হিউম্যান রাইটসের প্রতি যেই আমাদের যে একচ্ছত্র সমর্থন, সেটার বাইরে গিয়ে একটা বিশেষ দেশকে সমর্থন দিতে গিয়ে আমরা ফরেন পলিসির যে স্ট্যান্ডার্ড গাইডলাইন সেখান থেকে বিচ্যুত হয়েছিলাম, এবং আমাদের হোয়াইট হাউস থেকে যে 100% সাপোর্টের কথা বলে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে মধ্যপ্রাচ্যে, আমরা যারা ডেমোক্রেট আমরা স্ট্রংলি সেটাকে প্রতিবাদ করেছি এবং আমাদের মেসেজগুলো জানিয়ে দিয়েছি। আপনি জানেন যে আমরা অনেক সময় হোয়াইট হাউসের দাওয়াতেও যাইনি, আমি নিজেও যাইনি। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন যখন তার বয়স নিয়ে কথা হলো এবং যখন প্রথম বিতর্ক ট্রাম্পের সাথে যখন ফার্স্ট ডিবেটে আসলো, সেই ক্ষেত্রে তার কিছুটা ব্যক্তিগত এবং শারীরিক যে উইক পয়েন্টগুলো আসছে, তাতে করে তার রেটিং ন্যাশন ওয়াইড যে পোলিং, সেই ক্ষেত্রে সে দুর্বল পর্যায়ে গেছে। থ্যাংক অল দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি, হোয়াট দে ডিড, they convinced president to withdraw, and president understood that for my আমাদের একটু সময় সম্প্রদায় আমি বলবো যে কমলা হ্যারিস তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কত % to you and to your organization? I think we believe 110% she will be the next president of this country. So you're optimistic we will have a proud woman president?
What are the options we have here in America? We have one side 34 counts of felony conviction against the candidate Trump. And there are hundreds of other federal felony charges there. They are waiting for delivering the. আপনি বলছেন ফেলনি কে কেউ রাষ্ট্রপ্রধান বানাবে না এই দেশে। আরেকজন হলো প্রসিকিউটর। দেখুন সে ছিল ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটর, ক্যালিফোর্নিয়ার সিনেটর, US ভাইস প্রেসিডেন্ট। One the law enforcer, another one is a law breaker. One person said suspend the constitution, another person, Kamala Harris, said upheld the constitution. She says there was a dialogue. We are not going back, we're going forward. So I think the American people, আপনি দেখছেন পুলের পর পুল, বিশেষ করে এই 4 দিন যে DNC কনভেনশন হলো, এর মধ্য দিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত স্টেট ওয়াইড যে পোলগুলো হচ্ছে, এমনকি রেড স্টেট, সেখানেও আজকে পরিবর্তন হওয়া হচ্ছে। সেটা আউটস্ট্যান্ডিং। আমি অবাক। আমি মনে করি এত শর্ট টাইমে চাকা এইভাবে ঘোরানো, ইট ইজ ইনক্রেডিবল। আরো চমক আছে, আপনারা দেখবেন যে ইলেকশনের আগে, ইলেকশন হবে নভেম্বরে 5 তারিখে, এর আগে এই কয়টা মাসে ডেমোক্রেটরা, আমি অনুরোধ করব প্রত্যেকটা কাউন্টি লেভেলের ডেমোক্রেটদেরকে, প্লিজ ডু নট স্টপ ইউর ক্যাম্পেইন, রিচ আউট টু এভরি ভোটার, no matter he is Republican, no matter he is in door knock, phone call, yes, door knock, phone call, reach out to everybody and tell what Democrat is offering for you, your community, your nation. আপনি যদি লাস্ট 1 মিনিটে প্রজেক্ট 2025 টা অনেকে জানে না মিস্টার করিম চৌধুরী, ক্যান ইউ আউটলাইন 1 মিনিটে and then say a few words about your audience? দেখুন, প্রজেক্ট 2025, it is not a Republican manifesto, it is a, they are saying from the third party, this is their Heritage Foundation, right? Heritage Foundation, this is Republican organization, led organization, এবং সেই ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় যে এক্সপেক্টেড, তারা এখনো এটা স্বপ্নে দেখছে দ্বিতীয়বার যদি ট্রাম্প যায় সেখানে তারা কি করবেন। তো আপনাদের অনেকের মনে আছে মুসলিম ব্যানের কথা ট্রাম্প জিয়ে বলেছিল, আপনাদের অনেকের বলা আছে যে আপনাদেরকে এই দেশে খ্রিস্টানদের দেশ, এখানে সাদাদের দেশ, এখানে সাদারাই প্রাধান্য করবে। আপনাদের অনেকের মনে আছে যে ইমিগ্রেশন তারা বন্ধ করে দিবেন এবং তারা বড় বড় ওয়াল করবেন আমাদের সীমান্তে, এবং যে সমস্ত ইকোনমির কথা বলা হয়েছে। আপনারা যে আজকে এটাকে বলে আমরা মিডিয়াম ইনকাম যে একটা লেভেল আমরা বলতে চাচ্ছি, মধ্যবর্তী শ্রেণী, এই মধ্য ইনকামের যে একটা ক্যাটাগরি আমরা সৃষ্টি করতে চাচ্ছি, যে মিডল ক্লাস ইকোনমি ইংরেজিতে বলে, সেটা সেই মিডল ক্লাস ইকোনমির কথা তারা সম্পূর্ণভাবে চেঞ্জ করছেন ওই ম্যানিফেস্টোতে, প্রজেক্ট 2025 এর ভিতরে। আপনার হেলথ কেয়ারকে টোটাল ডাইজেস্টারে পরিণত করা হবে। এখানে আরেকটা জিনিস, উইমেন রাইট, উইমেন হেলথ কেয়ার চয়েস উইল বি abolished, demolished, removed. You will be at your own, and a state will determine what you can do, what you cannot do. The all women, আপনাকে জানিয়ে রাখি যে 53% US voters are women. তাদেরকে তাদের স্বাস্থ্যের ব্যাপারে গভর্নমেন্ট কন্ট্রোল নেবে। They will control it. They will not allow what you want, what healthcare provider is suggesting for you or advising you. So আপনার যে দেশকে অর্থনৈতিকভাবে একটা বিশেষ শ্রেণীর হাতে নিয়ে যাওয়ার, ধনিক শ্রেণীর জন্য এবং গরিবের দিকে ঠেলে জনাব করিম চৌধুরী, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি যদি দুই একটি কথা দর্শকদের একটা ধন্যবাদ জানাতে পারেন, হোয়াটস ফর অডিয়েন্স প্লিজ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যারা বর্তমানে দেশের যে 11টি জেলায় যে বন্যা প্রবাহিত হচ্ছে তার ক্ষেত্রে আপনারা যে সহযোগিতা করছেন, দেশবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধানে, সরকার যেখানে মাল্ট লেভেল থেকে যে সহযোগিতা পাচ্ছে না, কিন্তু জনগণের পক্ষ থেকে জনগণে মিলে, প্রবাসীরা মিলে যে সহযোগিতা করছেন, এই সহযোগিতার জন্য দেশবাসীকে এবং প্রবাসী যারা রয়েছেন সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইলেকশনে আপনারা সবাই ভোট দিবেন এবং আপনাদের চয়েসে যেই দলটা আমাদের কমিউনিটির জন্য কাজে আসবে, যাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখন থেকেই আপনারা আপনার আশেপাশের ভোটারদেরকে প্রভাবিত করুন। এবং থ্যাংক ইউ সো মাচ জনাব করিম চৌধুরী। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আবারও আগামী শনিবার দুপুর 12টায় দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।